meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বললে কামানের গর্জন, ট্যাঙ্কের অগ্রযাত্রা আর যুদ্ধ বিমানের ভয়ঙ্কর ডগফাইটের ছবি মনের পর্দায় ভেসে ওঠে স্বাভাবিক। নরম্যান্ডি সৈকতে অবতরণ, অপারেশন বারবারোসা বা স্টালিনগ্রাদের ধ্বংসস্তূপে ঘটে যাওয়া মহাকাব্যিক লড়াইয়ের কথাও কম বেশি জানি আমরা। কিন্তু জানেন কি, এই প্রকাশ্য যুদ্ধের সমান্তরালে পর্দার আড়ালে চলছিল আরও একটি যুদ্ধ। এটি ছিল নীরব, অদৃশ্য এবং অনেক বেশি জটিল এক যুদ্ধ। এটি ছিল গুপ্তচরদের যুদ্ধ। এই যুদ্ধে অস্ত্র কোনো রাইফেল বা মেশিন গান ছিল না। অস্ত্র ছিল একটি মিথ্যা পরিচয়, একটি গোপন রেডিও ট্রান্সমিটার বা শত্রুর প্রতিরক্ষা পরিকল্পনার একটি চুরি করা নথি। এই যুদ্ধে সৈনিকেরা কোনো ইউনিফর্ম পরত না। তারা মিশে যেত সাধারণ মানুষের ভিড়ে, কখনো সাংবাদিক, কখনো ব্যবসায়ী, আবার কখনো বা সমাজের উচ্চবিত্ত কোনো ব্যক্তিত্ব হিসেবে। তাদের বিজয় কামানের গোলার মতো শব্দ করত না, কিন্তু তাদের পাঠানো একটি মাত্র সঠিক তথ্য হয়তো হাজার হাজার সৈন্যের প্রাণ বাঁচিয়ে দিত, অথবা একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দিত। আর তাদের পরাজয়ের অর্থ ছিল ভয়ঙ্কর অত্যাচার এবং একাকী মৃত্যু, যেখানে তাদের নামটুকু ইতিহাসের পাতা থেকে মুছে যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল গুপ্তচর বৃত্তির স্বর্ণযুগ। ফ্যাসিবাদ, কমিউনিজম এবং গণতন্ত্রের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে সাধারণ মানুষও আদর্শের জন্য নিজের জীবনকে বাজি রাখতে প্রস্তুত ছিল। জার্মানির আবয়ের থেকে শুরু করে ব্রিটেনের MI6, সোভিয়েত ইউনিয়নের NKVD এবং আমেরিকার OSS, প্রত্যেকেই এই ছায়াযুদ্ধে তাদের সেরা চালগুলো চালছিল। কিভাবে কাজ করত এই গুপ্তচর নেটওয়ার্কগুলো? কোন অবিশ্বাস্য প্রতারণার মাধ্যমে তারা শত্রুকে বিভ্রান্ত করত? এবং কোন অদৃশ্য বিজয়গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে প্রভাবিত করেছিল? নাৎসি জার্মানির একেবারে ভেতর থেকে শুরু করে ব্লেচলি পার্কের গোপন গবেষণাগার এবং নরম্যান্ডি সৈকত পর্যন্ত সেই ছায়াযুদ্ধের গভীরে প্রবেশ করে তারা অদৃশ্য নায়ক এবং খলনায়কদের কাহিনী জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও অনেক বেশি গতিশীল এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধ। রেডিও যোগাযোগ, বিমান এবং ট্যাঙ্কের ব্যাপক ব্যবহারের প্রভাব পড়েছিল যুদ্ধক্ষেত্রেও। এই পরিস্থিতিতে শত্রুর পরিকল্পনা, সৈন্য সমাবেশ এবং নতুন প্রযুক্তি সম্পর্কে আগে থেকে জানতে পারাটা ছিল বিজয়ের জন্য অপরিহার্য। আর এই তথ্যের ক্ষুধা থেকে জন্ম নেয় আধুনিক গোয়েন্দা সংস্থাগুলোর। অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও অনেক দেশেরই নিজস্ব শক্তিশালী গোয়েন্দা সংস্থা ছিল। যেমন জার্মানির প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ছিল আবওয়ের, যার নেতৃত্বে ছিলেন অ্যাডমিরাল ভিলহেম কানারিস। কিন্তু এর পাশাপাশি ছিল নাৎসি পার্টির নিজস্ব এবং অনেক বেশি ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা SD, যা ছিল SS এর অংশ, এবং এর নেতৃত্বে ছিলেন রাইনহার্ড হাইড্রিক এবং পরে আর্নেস্ট কার্লটেনব্রুনার। মজার ব্যাপার হচ্ছে, এই দুই সংস্থার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রায়ই জার্মানির গোয়েন্দা তৎপরতা ব্যাহত হতো। এদিকে ব্রিটেনের ছিল দুটি প্রধান শাখা। MI6 বা সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের কাজ ছিল বৈদেশিক গুপ্তচর বৃত্তি। অন্যদিকে স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভ SOE ছিল এক নতুন সংস্থা, যা গঠিত হয়েছিল উইনস্টন চার্চিলের নির্দেশে। এর কাজ কিন্তু গুপ্তচর বৃত্তি ছিল না, বরং শত্রুর দখল করা অঞ্চলে নাশকতা, অন্তর্ঘাত এবং স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সংগঠিত করা। চার্চিল তাদের নির্দেশ দিয়েছিলেন ইউরোপে আগুন লাগিয়ে দিতে। সোভিয়েত ইউনিয়নেরও ছিল দুটি ভয়ঙ্কর এবং অত্যন্ত কার্যকর সংস্থা। NKVD, যা পরবর্তীতে KGB নামে পরিচিত হয়, তারা ছিল রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে এবং এর কাজ ছিল দেশের ভেতরে এবং বাইরে গুপ্তচর বৃত্তি এবং প্রতিগুপ্তচর বৃত্তি পরিচালনা করা। অন্যদিকে GRU ছিল রেড আর্মি বা লাল ফৌজের নিজস্ব সামরিক গোয়েন্দা সংস্থা। যুদ্ধের আগে আমেরিকার কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ছিল না। পার্ল হারবার আক্রমণের পর প্রেসিডেন্ট রুজভেল্ট অফিস অব স্ট্র্যাটেজিক সার্ভিসেস OSS প্রতিষ্ঠা করেন, যা ছিল CIA এর পূর্বসূরি। এই সংস্থাগুলো তাদের গুপ্তচরদের জন্য যে রণকৌশল বা ট্রেড ক্রাফট ব্যবহার করত, তা ছিল অধ্যবসায়, বুদ্ধিমত্তা এবং সাহসের এক অবিশ্বাস্য মিশেল। একজন গুপ্তচরের জীবন ছিল ধ্রুবক বিপদের ছায়া ঢাকা।
যেমন একজন গুপ্তচরকে কভার স্টোরি অর্থাৎ একটি সম্পূর্ণ নতুন এবং বিশ্বাসযোগ্য পরিচয় তৈরি করতে হতো যা তাকে শত্রুর মধ্যে মিশে যেতে সাহায্য করত। তথ্য পাঠানোর জন্য ব্যবহার করতে হতো অভিনব সব পদ্ধতি। ডেড ড্রপ ছিল একটি জনপ্রিয় কৌশল যেখানে একজন গুপ্তচর একটি নির্দিষ্ট স্থানে যেমন কোনো গাছের ফোকরে বা পার্কের বেঞ্চের নিচে একটি বার্তা রেখে যেত যা পরে অন্য একজন এসে তুলে নিত যাতে দুই এজেন্টের কখনোই সরাসরি দেখা না হয়। মাইক্রোডট ছিল এক যুগান্তকারী প্রযুক্তি যেখানে একটি সম্পূর্ণ পৃষ্ঠার তথ্যকে সংকুচিত করে একটি টাইপরাইটারের ফুল স্টপের আকারের একটি বিন্দুতে পরিণত করা হতো এবং তা কোনো সাধারণ চিঠির সাথে পাঠিয়ে দেওয়া হতো। এছাড়াও ছিল অদৃশ্য কালি এবং জটিল সাইফার বা কোড। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক যন্ত্রটি ছিল শর্টওয়েভ রেডিও ট্রান্সমিটার। গুপ্তচররা প্রায়ই একটি সুটকেসের মধ্যে লুকিয়ে রাখা এই রেডিওর মাধ্যমে তাদের সদর দপ্তরে মোর্স কোডে বার্তা পাঠাত। কিন্তু রেডিও ট্রান্সমিশন শত্রুর রেডিও ডিরেকশন ফাইন্ডিং যন্ত্রের মাধ্যমে শনাক্ত করা যেত। তাই গুপ্তচরদের খুব দ্রুত এবং সংক্ষিপ্ত বার্তা পাঠিয়ে ক্রমাগত তাদের অবস্থান পরিবর্তন করতে হতো। রেডিও অপারেটরদের গড় আয়ু ছিল মাত্র 6 সপ্তাহ। গুপ্তচর নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সঠিক মানুষকে নিয়োগ করা। এজেন্টরা এমন ব্যক্তিদের খুঁজত যাদের শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ তথ্যের অ্যাক্সেস আছে এবং যারা আদর্শগত, অর্থ, ব্ল্যাকমেইল বা প্রতিশোধ যে কোনো কারণে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে প্রস্তুত ছিল। সাধারণত এইসব কৌশল ব্যবহার করেই গুপ্তচররা তাদের অদৃশ্য যুদ্ধ চালিয়ে যেত। তাদের পাঠানো তথ্য কখনো কখনো যুদ্ধের গতিপথ নির্ধারণ করে দিত, যেমনটি করেছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে সফল গুপ্তচর নেটওয়ার্কগুলোর একটি, রেড অর্কেস্ট্রা। নাৎসি জার্মানির সর্বোচ্চ ক্ষমতার অলিন্দে যেখানে হিটলার এবং তার জেনারেলরা বিশ্বজয়ের পরিকল্পনা করছিল, সেখানেই লুকিয়েছিল এক অদৃশ্য শত্রু। তারা ছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে সাহসী এবং সফল গুপ্তচর নেটওয়ার্কগুলোর একটি। তাদের পাঠানো সঙ্গীতময় মোর্স কোড শুনে জার্মান গেস্টাপো সেই রেডিও ট্রান্সমিশনের সাংকেতিক নাম দেয় রোটে কাপেলে বা রেড অর্কেস্ট্রা। এই অর্কেস্ট্রার কন্ডাক্টর বা পরিচালক ছিলেন একজন, কিন্তু এর বাদক বা গুপ্তচরা ছড়িয়েছিল সমগ্র ইউরোপ জুড়ে, খোদ বার্লিনের সরকারি মন্ত্রণালয় পর্যন্ত। এই নেটওয়ার্কের দুটি প্রধান এবং বিস্ময়কর শাখা ছিল। একটি হচ্ছে লিওপোল্ড ট্রেপারের নেটওয়ার্ক। এই শাখার নেতৃত্বে ছিলেন পোল্যান্ডের এক ইহুদি কমিউনিস্ট লিওপোল্ড ট্রেপার। তিনি ছিলেন ছদ্মবেশ এবং সংগঠন তৈরির এক দক্ষ শিল্পী। তিনি প্যারিস এবং ব্রাসেলসে সফল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা আসলে ছিল তার গুপ্তচর বৃত্তির একটি আবরণ। এই ব্যবসার মাধ্যমে তিনি জার্মান সামরিক এবং শিল্প জগতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করেন এবং তাদের কাছ থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন। তার নেটওয়ার্ক জার্মানদের সামরিক সরঞ্জাম উৎপাদন, নতুন অস্ত্রের বিকাশ এবং পশ্চিম ইউরোপে তাদের সৈন্য সমাবেশের বিষয়ে অমূল্য তথ্য মস্কোতে পাঠাত। দ্বিতীয়টি শুলস বায়েজেন বা হার্নাক গ্রুপ। এটি ছিল রেড অর্কেস্ট্রার সবচেয়ে অবিশ্বাস্য এবং সবচেয়ে সাহসী শাখা, কারণ এর সদস্যরা কোনো পেশাদার গুপ্তচর ছিলেন না। তারা ছিলেন জার্মান নাগরিক যারা হিটলারের শাসনের তীব্র বিরোধী ছিলেন। এর নেতৃত্বে ছিলেন দুজন, একজন হারু শুলস বায়েজেন, যিনি ছিলেন জার্মানির বিমান বাহিনী বা লুফটওয়াফের গোয়েন্দা বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, এবং আরেকজন আরভিড হার্নাক, যিনি ছিলেন জার্মানির অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তাদের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, শিল্পী, বুদ্ধিজীবী এবং সাধারণ শ্রমিক সহ 100-রও বেশি জার্মান নাগরিক একত্রিত হয়েছিলেন, যারা নিজেদের জীবন বাজি রেখে নাৎসি শাসনের গোপন তথ্য সোভিয়েত ইউনিয়নের কাছে পাচার করতেন। যেহেতু তারা সরকারের ভেতরে ছিলেন, তাই তাদের কাছে এমন সব তথ্যের অ্যাক্সেস ছিল যা অন্য কোনো গুপ্তচরের পক্ষে পাওয়া ছিল অসম্ভব। তারা অপারেশন বারবারোসার পরিকল্পনা, পূর্ব রণাঙ্গনে জার্মানদের ক্ষয়ক্ষতি এবং তাদের কৌশলগত উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কতা মস্কোতে পাঠিয়েছিল। রেড অর্কেস্ট্রার সাফল্য ছিল অসাধারণ। তারা 1941 থেকে 1942 সালের মধ্যে শত শত গুরুত্বপূর্ণ বার্তা মস্কোতে পাঠায়, যা সোভিয়েত হাইকমান্ডকে জার্মানদের পরিকল্পনা বুঝতে এবং পাল্টা ব্যবস্থা নিতে সাহায্য করেছিল। তাদের পাঠানো তথ্য স্টালিনগ্রাদের যুদ্ধের প্রস্তুতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে মনে করা হয়। কিন্তু তাদের এই সাফল্যই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাদের ঘন ঘন রেডিও ট্রান্সমিশন জার্মান কাউন্টার ইন্টেলিজেন্স বা প্রতিগুপ্তচর সংস্থার দৃষ্টি আকর্ষণ করে। গেস্টাপো জোন্ডার কমান্ডো রোটে কাপেলে নামে একটি বিশেষ ইউনিট গঠন করে, যার একমাত্র কাজ ছিল এই নেটওয়ার্ককে ধ্বংস করা।
1942 সালের মাঝামাঝি সময়ে জার্মান রেডিও ডিরেকশন ফাইন্ডিং বিশেষজ্ঞরা ব্রাসেলসের একটি রেডিও ট্রান্সমিটারের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এটি ছিল তাসের ঘরের ভেঙে পড়ার শুরু। একজন গুপ্তচর ধরা পড়ার সাথে সাথে ভয়ঙ্কর অত্যাচার এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের নাম বেরিয়ে আসতে শুরু করে। 1942 সালের শেষের দিকে নেটওয়ার্কের প্রায় সমস্ত প্রধান সদস্য, যার মধ্যে লিওপোল্ড ট্রেপার, হারো শুলস বায়েজেন এবং আরভিড হার্নাকো ছিলেন, তারা গেস্টাপোর হাতে ধরা পড়েন। তাদের পরিণতি ছিল ভয়াবহ। শতাধিক সদস্যকে সংক্ষিপ্ত বিচারের পর ফাঁসিতে ঝোলানো হয় বা গিলোটিনে শিরোচ্ছেদ করা হয়। লিওপোল্ড ট্রেপার অবশ্য এক অবিশ্বাস্য সাহসিকতার সাথে গেস্টাপোর কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত লুকিয়েছিলেন। যদিও রেড অর্কেস্ট্রা ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। তারা প্রমাণ করেছিল যে আদর্শের শক্তি বুলেট বা বোমার চেয়ে কম নয়। তারা হিটলারের দুর্গের ভেতরেই বিভীষণ হিসেবে কাজ করেছিল। তাদের পাঠানো তথ্য লক্ষ লক্ষ সোভিয়েত সৈন্যের প্রাণই শুধু বাঁচায়নি, সেই সাথে নাৎসি জার্মানির পরাজয়কেও ত্বরান্বিত করেছিল। কিন্তু গুপ্তচরদের সবচেয়ে বড় বিজয়টি এসেছিল কোনো মানুষের সাহস বা ত্যাগের মাধ্যমে নয়, বরং এসেছিল গণিত এবং যন্ত্রের এক নীরব বিপ্লবের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছায়াযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি লেখা হয়েছিল ইংল্যান্ডের এক শান্ত গ্রামীণ এস্টেট ব্লেসলি পার্কে। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তিক বিজয় লেখা হয়েছিল এখানেই। আর এই বিজয়ের কেন্দ্রে ছিল একটি যন্ত্র, এনিগমা, এবং একদল অসাধারণ গণিতবিদ এবং কোড ব্রেকার, যাদের অক্লান্ত প্রচেষ্টা যুদ্ধের গতিপথকে বদলে দিয়েছিল। এনিগমা ছিল জার্মান সামরিক বাহিনীর প্রধান সাইফার বা কোড তৈরির যন্ত্র। এটি দেখতে ছিল একটি টাইপরাইটারের মতো, কিন্তু এর ভেতরে ছিল এক জটিল বৈদ্যুতিক এবং যান্ত্রিক ব্যবস্থা, যার মধ্যে ছিল বেশ কয়েকটি রোচর বা ঘূর্ণায়মান চাকা এবং একটি প্লাগ বোর্ড। যখন একটি অক্ষর টাইপ করা হতো, তখন বিদ্যুৎ এই রোচর এবং প্লাগ বোর্ডের মধ্য দিয়ে এক অবিশ্বাস্য জটিল পথ ঘুরে এসে অন্য একটি অক্ষরকে আলোকিত করত। এই রোচরগুলোর অবস্থান প্রতিদিন পরিবর্তন করা হতো, যার ফলে এনিগমার সম্ভাব্য বিন্যাসের সংখ্যা দাঁড়াতো প্রায় 158 কুইন্টিলিয়ন, অর্থাৎ 158 পরে 18টি শূন্য। জার্মানরা বিশ্বাস করত এনিগমা ছিল সম্পূর্ণরূপে আনব্রেকেবল বা অভেদ্য। যুদ্ধের আগে পোল্যান্ডের কিছু ব্রিলিয়ান্ট গণিতবিদ, বিশেষ করে মারিয়ান রেজেভস্কি, প্রথম এনিগমার রহস্য ভেদ করার ক্ষেত্রে কিছু যুগান্তকারী সাফল্য অর্জন করেন। জার্মানি পোল্যান্ড আক্রমণ করার ঠিক আগে তারা তাদের সমস্ত গবেষণা এবং একটি এনিগমা মেশিনের প্রতিরূপ ব্রিটেন এবং ফ্রান্সকে হস্তান্তর করে। এটি ছিল মিত্রশক্তির জন্য এক অমূল্য উপহার। পোলিশ বিজ্ঞানীদের এই তথ্যের উপর ভিত্তি করেই ব্লেচলি পার্কে ব্রিটিশদের গভর্নমেন্ট কোড অ্যান্ড সাইফার স্কুল তাদের কাজ শুরু করে। এখানে একত্রিত করা হয়েছিল ব্রিটেনের সেরা কিছু মস্তিষ্ককে। গণিতবিদ, ভাষাবিদ, দাবারু এবং এমনকি ক্রসওয়ার্ড পাজল সমাধানকারীও বাদ যায়নি। তাদের নেতৃত্বে ছিলেন অ্যালান টুরিং, একজন দারুণ প্রতিভাবান গণিতবিদ, যাকে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে গণ্য করা হয়। টুরিং এবং তার সহকর্মীরা বুঝতে পারেন যে শুধুমাত্র মানুষের মস্তিষ্ক দিয়ে প্রতিদিন এনিগমার নতুন বিন্যাস খুঁজে বের করা অসম্ভব। তাই পোলিশদের কাজের উপর ভিত্তি করে টুরিং একটি বিশাল ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্রের ডিজাইন করেন, যার নাম দেওয়া হয় বোম্ব। এই যন্ত্রটি এনিগমার হাজার হাজার সম্ভাব্য বিন্যাসকে অত্যন্ত দ্রুততার সাথে পরীক্ষা করে সঠিক সেটিংটি খুঁজে বের করতে পারত। ব্লেচলি পার্কের এই সাফল্য ছিল এক চূড়ান্ত গোপনীয় বিষয়। এখান থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের সাংকেতিক নাম দেওয়া হয় আল্ট্রা। আল্ট্রা ইন্টেলিজেন্স মিত্রশক্তির কমান্ডারদের এমন এক ক্ষমতা দিয়েছিল যা ছিল অবিশ্বাস্য। তারা শত্রুর গোপন পরিকল্পনা আগে থেকেই জানতে পারত। যুদ্ধের প্রায় প্রতিটি ক্ষেত্রে আল্ট্রার প্রভাব ছিল অপরিসীম। যেমন এনিগমা কোড ভাঙার ফলে মিত্রশক্তি জার্মান ইউবোটগুলোর অবস্থান এবং তাদের আক্রমণের পরিকল্পনা নিখুঁতভাবে জানতে পারত। এর ফলে তারা তাদের মূল্যবান কনভয়গুলোকে নিরাপদ পথে চালনা করতে পারত এবং উলফ প্যাক বা ইউবোটের দলগুলোকে খুঁজে বের করে ধ্বংস করে দিতে পারত। উইনস্টন চার্চিল নিজে স্বীকার করেছেন যে এনিগমা কোড ভাঙাই ছিল আটলান্টিকের যুদ্ধ জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। আল্ট্রার মাধ্যমে ব্রিটিশরা জার্মান ফিল্ড মার্শাল এরুয়েন রোমেলের প্রায় প্রতিটি পদক্ষেপ সম্পর্কে অবগত ছিল। তারা জানত রোমেলের সাপ্লাই লাইনের অবস্থা কি, তার ট্যাঙ্কের জ্বালানি কতটুকু আছে এবং তিনি কোথা দিয়ে আক্রমণ করার পরিকল্পনা করছেন। এই তথ্যই উত্তর আফ্রিকার রণাঙ্গনে জেনারেল মন্টগোমারিকে এল আলামিনের যুদ্ধে বিজয় অর্জনে সাহায্য করেছিল।
এমনকি আল্ট্রা ইন্টেলিজেন্স নরম্যান্ডি অবতরণের পরিকল্পনা এবং এর পরবর্তী যুদ্ধগুলোতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর মাধ্যমে মিত্রশক্তি জানতে পারত জার্মানরা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় শক্তিশালী করছে এবং তাদের প্যাঞ্চার ডিভিশনগুলো কোথায় অবস্থান করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মিত্রশক্তি নিশ্চিত হতে পারত যে জার্মানরা মিত্রশক্তির ধোঁকাগুলো বিশ্বাস করছে। ব্লেচলি পার্কের প্রায় 10,000 কর্মী, যাদের অধিকাংশই ছিলেন নারী, তারা দিনরাত সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে কাজ করে গেছেন। তাদের অবদানের কথা কয়েক দশক ধরে অজানাই ছিল, কিন্তু আজ ইতিহাসবিদরা একমত যে তাদের এই নীরব এবং বুদ্ধিবৃত্তিক বিজয় যুদ্ধকে অন্তত 2 বছর কমিয়ে দিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছিল। এটি ছিল ছায়াযুদ্ধের এক চূড়ান্ত উদাহরণ, যেখানে কলম এবং যন্ত্র তরবারির চেয়েও বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছিল। গুপ্তচর বৃত্তির জগৎ কেবল তথ্য সংগ্রহ বা কোড ভাঙার মধ্যে সীমাবদ্ধ না। এর সবচেয়ে আকর্ষণীয় এবং কার্যকর দিকগুলোর একটি হল প্রতারণা বা ডিসেপশন এবং প্রতি গুপ্তচর বৃত্তি বা কাউন্টার ইন্টেলিজেন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো এই প্রতারণার শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। তাদের সবচেয়ে বড় সাফল্য ছিল নরম্যান্ডি অবতরণের আগে জার্মানদের বিভ্রান্ত করার জন্য পরিচালিত এক অবিশ্বাস্য প্রতারণা অভিযান, যা ছিল প্রায় একটি হলিউড মুভির মতোই নাটকীয়। এই অপারেশনের মূলে ছিল ব্রিটিশ MI5-এর ডাবল ক্রস সিস্টেম। যুদ্ধের শুরু থেকেই MI5 ব্রিটেনে পাঠানো প্রায় সমস্ত জার্মান গুপ্তচরকে শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়, কিন্তু তাদের হত্যা বা কারারুদ্ধ করার পরিবর্তে তারা তাদের একটি প্রস্তাব দেয়, হয় ফাঁসিতে ঝোলো অথবা ব্রিটিশদের হয়ে ডাবল এজেন্ট বা দ্বৈত গুপ্তচর হিসেবে কাজ করো। বলতে গেলে প্রায় সবাই দ্বিতীয় পথটি বেছে নেয়। এই পরিণত এজেন্টদের মাধ্যমে ব্রিটিশরা জার্মান গোয়েন্দা সংস্থা আবওয়েরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তারা জার্মানদের কাছে এমন সব তথ্য পাঠাতো যা ব্রিটিশরা তাদের জানাতে চাইত, অর্থাৎ সত্য এবং মিথ্যার এক সুচতুর মিশ্রণ। এই মিশ্রণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি ছিল মিথ্যা, যা জার্মানদের কৌশলগতভাবে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা হয়েছিল। এই ডাবল ক্রস সিস্টেমের সবচেয়ে বড় তারকা ছিলেন একজন স্প্যানিশ নাগরিক, যার নাম জোয়ান পুজেল গার্সিয়া। ব্রিটিশরা তার সাংকেতিক নাম দিয়েছিল গার্বো, কারণ তিনি ছিলেন এক অসাধারণ অভিনেতা। গার্বো নাৎসিবাদের এতটাই বিরোধী ছিলেন যে তিনি নিজে থেকেই ব্রিটিশদের হয়ে গুপ্তচর বৃত্তি করার প্রস্তাব দেন। প্রথমে প্রত্যাখ্যাত হয়ে তিনি জার্মানদের কাছে যান এবং তাদের হয়ে গুপ্তচর বৃত্তি করার ভান করেন। এরপর তিনি লিসবন থেকে ব্রিটেনে না এসেই শুধুমাত্র ট্যুরিস্ট গাইড, ম্যাপ এবং খবরের কাগজ পড়ে ব্রিটেনের বিষয়ে কাল্পনিক রিপোর্ট তৈরি করে জার্মানদের পাঠাতে শুরু করেন। তার রিপোর্টগুলো এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে জার্মানরা তাকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে। অবশেষে MI5 তাকে নিয়ে আসে ব্রিটেনে। সেখানে গার্বো এবং তার হ্যান্ডলার টমি হ্যারিস মিলে এক অবিশ্বাস্য কাল্পনিক গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেন। এই নেটওয়ার্কে ছিল প্রায় 27 জন কাল্পনিক এজেন্ট, একজন ওয়েলসের ফ্যাসিবাদী নেতা, একজন ভারতীয় কবি, একজন ভেনেজুয়েলার ছাত্র, একজন ব্রিটিশ এয়ারফোর্সের কর্মকর্তা। প্রত্যেকের ছিল নিজস্ব ব্যক্তিত্ব এবং ব্যাকস্টোরি। গার্বো এই 27 জন এজেন্টের পক্ষ থেকে শত শত বার্তা জার্মানদের কাছে পাঠান, যা ব্রিটিশদের ভেতরের খবরের এক অমূল্য উৎস বলে মনে করছিল জার্মানরা। গার্বো এবং ডাবল ক্রস সিস্টেমের চূড়ান্ত মুহূর্তটি আসে 1944 সালে অপারেশন ফর্টিটিউডের সময়। এটি ছিল নরম্যান্ডি অবতরণকে সফল করার জন্য পরিচালিত ইতিহাসের সর্ববৃহৎ প্রতারণা অভিযান। এর মূল উদ্দেশ্য ছিল একটি, হিটলার এবং জার্মান হাইকমান্ডকে এটা বিশ্বাস করানো যে মিত্রশক্তির মূল আক্রমণটি নরম্যান্ডিতে হবে না, বরং হবে পা-দো-কালেতে। পা-দো-কালে ছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে সবচেয়ে সংকীর্ণ চ্যানেল, যা ছিল আক্রমণের জন্য সবচেয়ে যৌক্তিক স্থান। এই মিথ্যাকে সত্যি প্রমাণ করার জন্য মিত্রশক্তি এক বিশাল গোস্ট আর্মি বা ভুতুরে সেনাবাহিনী তৈরি করে। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে পা-দো-কালের বিপরীতে ফার্স্ট US আর্মি গ্রুপ ফুসঅ্যাগের একটি কাল্পনিক আর্মি গ্রুপ তৈরি করা হয়। এর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় জার্মানির সবচেয়ে ভয় ধরানো আমেরিকান জেনারেল জর্জ এস প্যাটনকে। এই কাল্পনিক সেনাবাহিনীকে সত্যি দেখানোর জন্য শত শত ইনফ্ল্যাটেবল ট্যাঙ্ক বা হাওয়াই ফোলানো ট্যাঙ্ক, কাঠের বিমান এবং নকল অবতরণ যান তৈরি করে কেন্টের মাঠে সাজিয়ে রাখা হয়। এদিকে ফার্স্ট US আর্মি গ্রুপের কাল্পনিক ইউনিটগুলোর মধ্যে দিনরাত নকল রেডিও বার্তা আদান প্রদান করা হতো, যা জার্মানরা সহজে শুনতে পেত এবং বিশ্বাস করত যে একটি বিশাল সেনাবাহিনী সেখানে জড়ো করা হচ্ছে।
এই প্রতারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল সেই গার্বুর। তিনি তার কাল্পনিক এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে জার্মানদের কাছে অবিরাম বার্তা পাঠাতে থাকেন যে পাদকালেতেই মিত্রশক্তি আক্রমণ করতে যাচ্ছে। এই প্রতারণা অবিশ্বাস্যভাবে সফল হয়েছিল। হিটলার এবং তার জেনারেলরা এই মিথ্যাকে পুরোপুরি বিশ্বাস করেন। ফলস্বরূপ তারা তাদের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্যাঞ্চার ডিভিশনগুলোকে পাদকালের প্রতিরক্ষায় মোতায়েন করে রাখে। 1944 সালের 6 জুন যখন মিত্রশক্তি নরম্যান্ডির সৈকতে অবতরণ করে, তখন জার্মানরা এটিকে একটি ডাইভার্সন বা মনোযোগ ঘোরানোর কৌশল বলে মনে করে। তারা তখনও বিশ্বাস করছিল যে আসল আক্রমণটি পাদকালেই হবে। গার্বো এমনকি ডিডের পরেও জার্মানদের এই বিশ্বাস ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। এর ফলে নরম্যান্ডির সবচেয়ে সংকটময় প্রথম কয়েক সপ্তাহ ধরে জার্মানদের সেরা প্যাঞ্চার ডিভিশনগুলো যুদ্ধক্ষেত্র থেকে শত শত মাইল দূরে নিষ্ক্রিয়ভাবে বসেছিল। এই সময়টি মিত্রশক্তিকে নরম্যান্ডিতে তাদের অবস্থান সুদৃঢ় করার জন্য অমূল্য সুযোগ করে দেয়। ইতিহাসবিদরা একমত যে অপারেশন ফর্টিটিউড না থাকলে নরম্যান্ডি অবতরণ হয়তো ব্যর্থ হয়ে যেত। জোয়ান পুজল গার্সিয়া বা এজেন্ট গার্বো তার এই অবিশ্বাস্য ভূমিকার জন্য জার্মানদের কাছ থেকে পেয়েছিলেন আয়রন ক্রস এবং ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিলেন এমবি। তিনি ছিলেন ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি যুদ্ধের দুই পক্ষের কাছ থেকেই সর্বোচ্চ সম্মাননা পেয়েছিলেন। তার গল্প হল প্রতারণা শিল্পের এক চূড়ান্ত উদাহরণ। বিশাল গুপ্তচর নেটওয়ার্ক এবং প্রযুক্তিগত বিষয়ের পাশাপাশি ছায়াযুদ্ধের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে কিছু একক অসাধারণ ব্যক্তির অবিশ্বাস্য সাহস এবং প্রতিভার গল্পে। এরা ছিলেন একক তারকা, যারা প্রায় একাই তাদের বুদ্ধিমত্তা এবং সাহসের জোরে যুদ্ধের গতিপথকে প্রভাবিত করেছিলেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সম্ভবত সর্বকালের সর্বশ্রেষ্ঠ গুপ্তচরদের একজন ছিলেন রিচার্ড সোর্স। সোর্স ছিলেন একজন সোভিয়েত সামরিক গোয়েন্দা GRU এজেন্ট, কিন্তু তার পরিচয় ছিল একজন কট্টর নাৎসি এবং প্রভাবশালী জার্মান সাংবাদিক। তার বাবা ছিলেন জার্মান এবং মা ছিলেন রুশ। এই মিশ্র পরিচয় এবং তার ডক্টরেট ডিগ্রি তাকে এক জটিল এবং ক্যারিশমেটিক ব্যক্তিত্ব দিয়েছিল। 1933 সালে তিনি নাৎসি পার্টিতে যোগ দেন এবং একজন সাংবাদিক হিসেবে জাপানের টোকিওতে আসেন। টোকিওতে সোর্স তার অবিশ্বাস্য সামাজিক দক্ষতা এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে খুব দ্রুতই জার্মান দূতাবাসের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হন। রাষ্ট্রদূত ইউজি নর তার সবচেয়ে কাছের বন্ধু এবং তার তথ্যের প্রধান উৎস হয়ে ওঠেন। সোর্স এতটাই বিশ্বাস অর্জন করেছিলেন যে তাকে দূতাবাসের একজন অনানুষ্ঠানিক কর্মকর্তাই মনে করা হতো এবং তার কাছে দূতাবাসের সবচেয়ে গোপনীয় টেলিগ্রামগুলোরও অ্যাক্সেস ছিল। এই সুবিধাজনক অবস্থান থেকে সোর্স এবং তার ছোট কিন্তু অত্যন্ত কার্যকর নেটওয়ার্ক, যার সাংকেতিক নাম ছিল রামসে, তারা এমন সব তথ্য মস্কোতে পাঠাতো যা ছিল অমূল্য। তার দুটি কাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে কিংবদন্তি তুল্য হয়ে আছে। 1941 সালের মে মাসে সোর্স তার জার্মান দূতাবাস সূত্র থেকে জানতে পারেন যে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার জন্য প্রায় 170টি ডিভিশন একত্রিত করেছে এবং আক্রমণটি জুনের 3য় সপ্তাহে শুরু হবে। তিনি এই বার্তাটি মস্কোতে পাঠান, কিন্তু দুর্ভাগ্যবশত স্টালিন, যিনি তখন হিটলারের সাথে অনাক্রমণ চুক্তিতে বিশ্বাসী ছিলেন, তিনি এই সতর্ক বার্তাটিকে ব্রিটিশদের উস্কানি বলে উড়িয়ে দেন। 22 জুন যখন জার্মানি আক্রমণ করে বসে, তখন স্টালিন তার ভুলের ভয়াবহতা বুঝতে পারেন। 1941 সালের শরতে জার্মান বাহিনী মস্কোর দোরগোড়ায় পৌঁছে যায়। সোভিয়েত ইউনিয়নের অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। স্টালিনের সবচেয়ে বড় ভয় ছিল জাপান এই সুযোগে পূর্ব দিক থেকে সাইবেরিয়া আক্রমণ করে বসতে পারে, যা সোভিয়েত ইউনিয়নকে একই সময়ে দুই রণাঙ্গনের যুদ্ধে ঠেলে দেবে। সেই মুহূর্তে স্টালিন সোর্সের কাছে ঠিক একটি মাত্র প্রশ্নের উত্তর চান: জাপান আক্রমণ করবে কিনা। সোর্স তার জাপানি সূত্র, বিশেষ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোৎসুমি ওজাকির কাছ থেকে জানতে পারেন যে জাপান সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করবে না, বরং তাদের রিসোর্স এবং সামরিক শক্তিকে দক্ষিণ দিকে অর্থাৎ আমেরিকা এবং ব্রিটিশ উপনিবেশগুলোর বিরুদ্ধে নিয়োগ করবে। 1941 সালের 14 সেপ্টেম্বর সোর্স তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি মস্কোতে পাঠান। তার এই তথ্যটি ছিল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। এই তথ্যের উপর ভিত্তি করেই স্টালিন পূর্ব দিকে মোতায়েন থাকা তার সেরা শীতকালীন যুদ্ধে পারদর্শী প্রায় 20টি সাইবেরিয়ান ডিভিশনকে মস্কোর প্রতিরক্ষায় নিয়ে আসেন। এই নতুন এবং সুসজ্জিত বাহিনী ডিসেম্বরে জার্মানদের বিরুদ্ধে সেই ভয়ঙ্কর পাল্টা আক্রমণটি শুরু করে, যা জার্মান বাহিনীকে মস্কোর দোরগোড়া থেকে হটিয়ে দেয়।
রিচার্ড সোর্জ টোকিওতে বসে কার্যত মস্কোর যুদ্ধকে প্রভাবিত করেছিলেন, কিন্তু তার এই সাফল্যই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। জাপানি প্রতি গুপ্তচর সংস্থা কেম্পেই তাই অবশেষে তার নেটওয়ার্কের খোঁজ পেয়ে যায়। 1941-এর 18 অক্টোবর সোর্জকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি তার সমস্ত কার্যকলাপের কথা স্বীকার করেন, কিন্তু সোভিয়েত ইউনিয়ন তাদের এজেন্টদের রক্ষা না করার নিষ্ঠুর নীতি অনুসরণ করে তাকে নিজেদের গুপ্তচর হিসেবে অস্বীকার করে। 1944 সালে 7 নভেম্বর অক্টোবর বিপ্লবের বার্ষিকীতে রিচার্ড সোর্জকে টোকিওর সুগামো কারাগারে ফাঁসিতে ঝোলানো হয়। শেষ পর্যন্ত 1964 সালে সোভিয়েত ইউনিয়ন তাকে মরণোত্তর হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন সম্মানে ভূষিত করেছিল। সোর্জের মতোই আরও অনেক সাহসী গুপ্তচর ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়াযুদ্ধের রণাঙ্গনে। এদের মধ্যে একজন ছিলেন আমেরিকান ভার্জিনিয়া হল। একটি শিকার দুর্ঘটনায় তার একটি পা কেটে ফেলতে হয়েছিল, যে কারণে তিনি একটি কাঠের কৃত্রিম পা নিয়ে চলাফেরা করতেন। কিন্তু প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। তিনি প্রথমে ব্রিটিশ এসওই এবং পরে আমেরিকান ওএসএস এর হয়ে ফ্রান্সের সবচেয়ে দক্ষ এবং সাহসী এজেন্টদের একজন হয়ে ওঠেন। তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংগঠিত করতেন, সরবরাহ লাইন স্থাপন করতেন এবং নাশকতামূলক কার্যকলাপ পরিচালনা করতেন। গেস্টাপো তাকে দ্য লিম্পিং লেডি বলে ডাকত এবং তাকে তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কামানের গর্জন যখন থেমে গেল, তখন শুরু হলো এক নতুন এবং ভিন্ন ধরনের যুদ্ধ, কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। আর এই স্নায়ুযুদ্ধের রণক্ষেত্র ছিল মূলত গুপ্তচরদেরই জগৎ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়াযুদ্ধই ছিল এই নতুন যুগের গোয়েন্দা সংস্থা এবং তাদের কার্যপদ্ধতির সূতিকাগার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুপ্তচর বা গোয়েন্দা তথ্য যুদ্ধের গতিপথ নির্ধারণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। রিচার্ড সোর্জের পাঠানো তথ্য মস্কোকে রক্ষা করেছিল। ব্লেচলি পার্কের আল্ট্রা ইন্টেলিজেন্স আটলান্টিকের যুদ্ধ জয়ে এবং নরমান্ডিকে সফল করতে সাহায্য করেছিল। অপারেশন ফোর্টিটিউডের মতো প্রতারণা অভিযানগুলো জার্মানদের এমনভাবে বিভ্রান্ত করেছিল যে তা যুদ্ধের ফলাফলকে সরাসরি প্রভাবিত করেছিল। মানবীয় গুপ্তচর বৃত্তি বা হিউমেন্ট, যেমন রিচার্ড সোর্জ বা রেড অর্কেস্ট্রা, শত্রুর উদ্দেশ্য এবং পরিকল্পনার গভীরে প্রবেশ করতে সাহায্য করেছিল। সংকেত গোয়েন্দা তথ্য বা সিগিন্ট, যেমন ব্লেচলি পার্কের কোড ভাঙা, শত্রুর রিয়েল টাইম যোগাযোগ এবং অবস্থান সম্পর্কে নিখুঁত তথ্য দিয়েছিল। এবং প্রতারণা ও প্রতিগুপ্তচর বৃত্তি, যেমন ডাবল ক্রস সিস্টেম, শত্রুকে নিজের পাতা ফাঁদে ফেলতে সাহায্য করেছিল। এই সবগুলো যখন একসাথে কাজ করেছে, তখনই মিত্রশক্তি তাদের সবচেয়ে বড় বিজয়গুলো অর্জন করেছে। এই ছায়াযুদ্ধের মূলে ছিল অসাধারণ ব্যক্তিদের অবিশ্বাস্য সাহস, ত্যাগ এবং বুদ্ধিমত্তা। অ্যালান টুরিং, রিচার্ড সোর্জ, জোয়ান পুজল গার্সিয়া, ভার্জিনিয়া হল, এরা এবং আরও হাজার হাজার নাম না জানা নারী পুরুষ নিজেদের জীবনকে বাজি রেখেছিলেন এক আদর্শের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপরই জন্ম নিয়েছে আজকের বিশ্বের প্রধান গোয়েন্দা সংস্থাগুলো। আমেরিকার ওএসএস রূপান্তরিত হয় সিআইএতে, সোভিয়েত ইউনিয়নের এনকেভিডি এবং জিআরইউ পরিণত হয় কেজিবি এবং নতুন জিআরইউতে। ব্রিটিশদের MI6 এবং MI5 তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্নায়ুযুদ্ধের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হয়। তারা যে ট্রেডক্রাফট, প্রযুক্তি এবং কৌশল দ্বিতীয় বিশ্বযুদ্ধে শিখেছিল এবং প্রয়োগ করেছিল, তাই হয়ে ওঠে পরবর্তী 50 বছরের বিশ্বব্যাপী ছায়াযুদ্ধের মূল ভিত্তি।